25শে জানুয়ারি আমরা যখন একটা গোপন বন্দিশালা, যেটা বৃহত্তম গোপন কারাগার, সেইটা উত্তরাতে অবস্থিত, এতটুকু বলতে পারি। তো সেইটাকে যখন আমরা আইডেন্টিফাই করি, এটা এত বড় সেন্টার ছিল যে সেটাকে পুরো জিনিসটা বিভিন্ন জায়গায় উদ্ধার করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে এবং এখন পর্যন্ত অনেকটা অনাবিষ্কৃত অংশও আছে। এখন এই যে কাজটা করছি আমরা, এখন এই পুরো জিনিসটা কিন্তু আমরা ডকুমেন্টেড করেছি, যে আমরা কিভাবে ঢুকছি, প্রথমে ওয়ালটা কেমন পেলাম, তারপরে ড্রিল করলাম, তারপরে দেয়াল ভাঙলাম, ভিতরে গিয়ে কি পেলাম, দিস অ্যান্ড দ্যাট, এভরিথিং ইজ ডকুমেন্টেড। তো প্রথম দিন 2 দিন আমরা কিছু পাইনি। থার্ড ডেতে কাপড় চোপড়, যে সমস্ত মেডিসিন, তুলা, সার্জিক্যাল টেপ, এগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা একটা বালতি পেলাম নীল রঙের, বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে, বালতিটা সরাও। বালতিটা সরাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য প্রসিকিউটার্স, সাহস বেশি আর কি। ও কি করলো, ওই বালতিটা ওই গদিওয়ালা চেয়ারের উপরে ঢালার চেষ্টা করছে, ঢালছে। আমি পাশে দাঁড়ানো, ঢালা মাত্রই দেখছি যে লাল টেপ মোড়ানো বড় বড় 5টা বোমা বেরিয়ে আসছে, সাথে তার লাগানো টাইমার। ঠিক আছে, দেখা মাত্র আমি সাথে সাথে বলছি স্টপ, কোনো নড়াচড়া করবো না, আস্তে করে এটা রেখে খেতে বেরো। তো বেরিয়ে আসলাম। এই যে বেরিয়ে এসে আমরা যারা দায়িত্বে ছিল, তার বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কিভাবে। বলে স্যার আমরা জানি না। তা আপনাদের কি আরোপে ছিল? আপনারা যখন প্রথম দেখার পরে তো আপনারাই রেখেছেন। স্যার আমরা জানি না। এনিওয়ে, আমরা সেদিনের মতো 25শে জানুয়ারি এটা বন্ধ করে বেরিয়ে আসলাম। 25শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলাম। তারা 27শে জানুয়ারি তাদের পুরো ইউনিট নিয়ে সেখানে বোম ডিসপোজালের জন্য গেলেন। ওনারা ওই 5টা বোমা একসাথে লাগিয়ে একটা টাইমারের সাথে সংযুক্ত করা ছিল। তো সেইটাকে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে বাইরে এনে ওয়ান আফটার অ্যানাদার ওটাকে প্রথমে বিচ্ছিন্ন করলেন, করে একটা একটা করে বিস্ফোরণ ঘটাবেন। আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে বোমাটা ছিল, এটার পাওয়ার কেমন? তো ওনারা বললেন যে একসাথে যেহেতু ছিল, এটা যদি একসাথে এক্সপ্লোডেড হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত। ইউনূস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই। যখন উনি বললেন যাবই, তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। ডিজিএফআই লোকজনরা, আয়নাঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না। দর্শকবৃন্দ, আমরা জানি না। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলে নাই। আমরা কেন বলি নাই? তার কয়েকদিন পরে ডক্টর ইউনূসের ওই আয়নাঘর ভিজিটে যাওয়ার কথা। এখন এই বোমার কাহিনী যদি আমরা বলি, তো ওরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওনাকে আর এখানে নিবে না। কিন্তু ওই সেন্টার ভিজিট করানোটা অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল, আমরা চেপে গেলাম। ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিআর পিলখানার বিচারকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয় নাই। ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি, রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো। কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অ্যাসাসিনেট করা যায়, এই অ্যাসাসিনেশনের প্ল্যানের পার্ট ছিল, পার্টিকেল ছিল এই টাইম বোমাগুলো ওখানে সেট করা। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে, জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে, তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে, সমূলে তাদেরকে মেরে ফেলা হবে। ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগের সরকার কি করে গেছে আমার জানা ছিল না। ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না। বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কিভাবে। বলে স্যার আমরা জানি না। আমরা জানি না ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে
তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে, তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই, সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। কিন্তু এটা নিয়ে জেনারেল ওয়াকার, আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি কোন মন্তব্য করেছে? ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে? প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথা বলি, আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে? ওয়াকারের মতো হায়না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব? আমরা কিসের অপেক্ষা করছি? আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব শুয়োরের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘাড়ে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়। ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি ওইসব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? Walker and Chuppo must leave their position or must get sacked by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাপ পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পো বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকের সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে, ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত।